শাশুড়ির সাথে রাগারাগি করে এক কাপড়ে মেয়েকে কোলে নিয়ে নিঃশব্দ বেরিয়ে এসেছিলাম সেই দিন। দরজার চৌকাঠ পেরিয়ে পেছন ফিরে তাকাইনি একবারও, কারণ জানতাম যদি একবারও তাকাই আবেগ আমাকে গিলে ফেলবে। কিন্তু আমার তো প্রাণ, আমারও ইচ্ছে করে একটু প্রশান্তি নিয়ে বাঁচতে। আমাকে ওটিতে রেখে বাচ্চার বাবা বাড়িতে চলে গেল তার মায়ের কথায়, আর ফিরল না। দুদিন পরে ফিরল। ওই সময়টা একটা ভরসার হাত খুঁজেছি আমি, ছটফট করেছি, কিন্তু জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটাকে কাছে পাইনি চরম দুঃসময়ে। সিজারের পর মা এসে 2 সপ্তাহ থেকে আমার আর বাচ্চার যত্ন নিল, দেখভাল করলো। এরপর সেও চলে গেল নানান অজুহাত দিয়ে। তারপর শুরু হলো আমার নতুন যুদ্ধ। নিজে রোগী হয়ে নিজের আর সন্তানের যত্ন নিয়েছি, রান্না করেছি, বাচ্চার ময়লা কাপড় ধুয়েছি, আবার রাত জেগে বাচ্চাকে নিয়ে বসে থেকেছি ঘন্টার পর ঘন্টা। অথচ যার পাগলামিতে নিরুপায় হয়ে বাচ্চাটা নিলাম, সে ফিরেও দেখে না কিভাবে কি করছি। ভোর রাতে ঘুমহীন চোখে বাচ্চাকে বুকে জড়িয়ে বসে থাকি। তারপর ক্লান্ত হয়ে যখন বাচ্চা ঘুমায়, একটু ঘুমাই, তখন আমার শাশুড়ি পাশের ঘর থেকে চেঁচিয়ে বলেন, বউ তো না, যেন রানীর মেয়ে, এত বেলা অবধি কোনো বাড়ির বউ ঘুমিয়ে থাকে শুনি? আমি ভাবি, রানীরা তো ভোগবিলাসে মাথা উঁচু করে বাঁচে, আমি তো সুস্থভাবেই বাঁচতে পারছি না। রোজ এমন শুনতে শুনতে একদিন শুধু বলেছিলাম, আপনি নিজেই তো নাতি নাতনির দায়িত্ব নিবেন বলে জোর করে বাচ্চা নেওয়ালেন, এখন কেন আমি একা সব করব? আমি তো আর পাথর নই, বাচ্চার জন্য আমারও তো ঘুমের প্রয়োজন আছে। তাতেই সে অনেক রাগারাগি করলো। বউ তো নয়, যেন শত্রুর বংশধর, এভাবে আমাকে বলতে লাগলো। আমি নাকি অলক্ষী, আমি নাকি সংসারে আগুন জ্বালাতে এসেছি, আরও কত যে কথা। ভোরের আলো তখনও মলিন, নরম ঘুমে জড়ানো মেয়েটার নিঃশ্বাস ধীরে ধীরে ওঠানামা করছে আমার কোলে। এক হাত দিয়ে আঁচল সামলে অন্য হাতে ওকে আগলে রাখি, যেন দুনিয়ার সব কষ্ট থেকে বাঁচিয়ে রাখি তাকে। অশ্রু ভেজা চোখে মেয়েকে কোলে নিয়ে বেরিয়ে গেলাম সেদিন। কিন্তু কোথায় যাব? মেয়েদের তো যাওয়ার মতো কোনো নিজস্ব ঠিকানা থাকে না, নিজের পরিচয় থাকে না। আমার বুকের সাথে গুটিয়ে তাকে নিষ্পাপ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কলিজাটা মুচড়িয়ে ওঠে। 7-5 ভেবে ক্লান্ত পায়ে ভীষণ অনিচ্ছা সত্ত্বেও চলে গেলাম বাবার বাড়ি। মা দরজা খুলে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তার মুখে যেন অভিমানের রেখা। এই মানুষটার অনেক আদরের মেয়ে ছিলাম আমি, অথচ আমার বিয়ের পর সেই আদর আর দেখিনি আমি। মা কেমন গলায় যেন বললেন, তুই আবার বুঝি রাগ করে চলে এলি? নিত্য নিত্য তুচ্ছ বিষয় নিয়ে কোনো মেয়ে এভাবে বাবার বাড়ি চলে আসে? মার কথা শুনে আমি আর কথা বাড়ালাম না। বিষয়টা এতদূর থাকলেও মানা যেত, কিন্তু সে আমাকে আড়ালে ডেকে নিয়ে ফোর্স করে আমি যেন খুব শীঘ্রই বাচ্চা নেই। তার ছেলে তখনও বেকার। আমার ভরণ পোষণে আমার স্বামী তার মা বাবার থেকে হাত পেতে নিয়ে কোনো রকমে চালায়, আর বাকিটা আমার বাপ ভাই দেয় মাঝে মাঝে। আমিও একজন মা হয়ে ওঠার মতো পরিপক্ক ছিলাম না, কিন্তু আমার স্বামী এ বিষয়ে একবারও তার মাকে বলতে পারেনি কিছু। এই সব মিলিয়ে স্বামী শাশুড়ির সাথে ঝামেলা লেগেই থাকতো। বাড়িতে জানালে তারা বলতো, মানিয়ে নাও। আচ্ছা, মানিয়ে নিলেই কি সব ঠিক হয়ে যায়? আমি বুঝে উঠতে পারি না একটা অকর্মা ছেলের সাথে আমার পরিবার কি দেখে বিয়ে দিল আমাকে। হ্যাঁ, দেখেছে অবশ্যই, ছেলের বাপের অঢেল সম্পদ, বাড়ি, কিন্তু সেসব তো আমার শাশুড়ির স্বামীর। আমার স্বামীর তো ভারে ভবানী। এটা আমার কথা নয়, আমার শাশুড়ির কথা। আমার স্বামীর ইনকাম নেই, শ্বশুরেরটা খাই, তাই তাদের সকল কথা বিনা বাক্যে মেনে নিতে হবে আমাদের। এই পর্যায়ে ভাবলাম, একটা বাচ্চা হলে হয়তো সব ঠিক হয়ে যাবে, শাশুড়ি হয়তো স্নেহ করবে, কটু কথা বলবে না, অন্তত একটু মানসিক শান্তি পাবো। তাই চেষ্টা করলাম বাচ্চা নেওয়ার জন্য। আমার মেয়েটা পেটে আসলো। হ্যাঁ, শাশুড়ি মা অনেক খুশি হয়েছিল ঠিকই, কিন্তু আমার সাথে হওয়া কিছুই বদলায়নি। কখনো একটু ভালো ব্যবহার করলে, যত্ন করলে পরবর্তীতে উল্লেখ করে দিয়েছে, ভেবো না যে তোমাকে এত যত্ন আত্তি করছি, আমাদের বংশধরের জন্য এত করছি, আমাদের বংশধরের জন্য এত কিছু আয়োজন করছি। তখন আমার কলিজা ছিঁড়ে কান্না আসতো।
প্রশান্তির বদলে অশান্তি অনুভব করতাম। দেখতে দেখতে আমার ডেলিভারির সময় ঘনিয়ে এলো। কোনো জটিলতা ছাড়াই আমার শাশুড়ি মা সিজারিয়ান সেকশনে ডেলিভারি করার সিদ্ধান্ত নিল। তার নাতির কথা চিন্তা করলো, অথচ আমার কথা ভাবলো না একটাবারও। অথচ সে মনে মনে ভেবে নিয়েছিল যে তার নাতি হবে, কিন্তু শেষমেশ নাতনি হলো। এতেও তার যত কথা।